দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ১৯৭২ সালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে সরকারি চাকরিতে চালু করেছিলেন কোটা ব্যবস্থা। ২০১৮-তে যা সবশেষ ছিল ৫৬%। সে বছর ঢাকা সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬ থেকে ১০% নামিয়ে আনার দাবিতে হওয়া বড় ধরনের বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কোটা বাতিলের অনুশাসন দেন। কিন্তু কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত ৫ই জুন হাইকোর্টের দেয়া রায়ের প্রেক্ষিতে ৬ বছর পর আবারও কোটা সংস্কারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে আন্দোলনে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার আদালতের রায়ে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি অন্যান্য কোটাও বহাল করতে হবে, তবে সরকার চাইলে বিভিন্ন কোটার হার কমাতে, বাড়াতে বা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। রায়ে আরো বলা হয়েছে কোটা পূরণ না হলে সরকার মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। কিন্তু আদালতের এই রায়ে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তারা বলছেন কোটা ব্যবস্থা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবেন না তারা। তাদের দাবি শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি নয়, সব সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ৫% কোটা রেখে বাকি সব পদ মেধার ভিত্তিতে নিয়োগ দেন। ক্ষুদ্র নৃতাত্ত্বিক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত সেই কোটাগুলোকে রেখে যেসব অপ্রয়োজনীয় কোটা রয়েছে সেগুলোর বাতিল চাচ্ছে। নারী কোটা যখন ব্যবহার করতে হচ্ছে আমাকে, এর মানে হলো আমার মেধা নেই, আমার আত্মসম্মান বোধ এখানে ছোট হচ্ছে। আমরা তো নারী কোটা ছাড়াই অলরেডি এত দূর আসছি, ঢাকা ভার্সিটিতে এসে পড়তেছি এত দূর, তো আমাদের চাকরিতে তো আর দরকার নাই। আইন করে সংসদে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, সেক্ষেত্রে আমরা 5% কোটা রাখার একটা সুপারিশ করেছি। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালয়েশিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলোতে সহ বিভিন্ন দেশে আছে কোটা ব্যবস্থা। ২০১২ সালে ইউভুক্ত দেশগুলো নন এক্সিকিউটিভ চাকরিতে 40% নারী প্রতিনিধিত্বের সিদ্ধান্ত নিয়েছে। দেশে দেশে এমন কোটা ব্যবস্থা থাকলেও বলা হচ্ছে বাংলাদেশের মতো অযৌক্তিক কোটা পৃথিবীর কোথাও নেই। আসলে কি তাই? পৃথিবীর অন্যান্য দেশে কোটা পদ্ধতি কেমন? বিদ্যমান বিশ্ব পরিস্থিতিতে কেমন হতে পারে বাংলাদেশে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবু নাসের এবং ভারত থেকে যুক্ত থাকছেন কলকাতার ডায়মন্ড হারবার উইমেন ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষক অনিন্দিতা ঘোষাল। স্বাগত আপনাদের দুজনকে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই শাহ মঞ্জুরুল হক আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমি যেটি আজকে শিরোনাম করেছি, দেশে দেশে কোটা ব্যবস্থা, সংকট কি শুধু বাংলাদেশেই? আমি ডক্টর নাসের আপনার কাছ থেকে আসলে ঠিক যেই শিরোনাম করেছি এটি নিয়ে আপনার পুরো আলোচনায় আপনাদের বিশ্লেষণ জানতে চাইবো। আপনার কাছে ডক্টর নাসের শুরু করি যে আন্দোলনকারীরা অনেকেই বলছেন পৃথিবীর কোনো দেশে এমন অযৌক্তিক মাত্রায়, অযৌক্তিক ধরনের ভাবে কোটা ব্যবস্থা বা হারে আর কি কোটা ব্যবস্থা বিদ্যমান নাই, শুধু যেরকমটি আসলে বাংলাদেশে আছে। বিষয়টি কি আসলেই তাই? আমরা দেশে দেশে যেটি আমি সূচনা বক্তব্যে বলছিলাম কোটা ব্যবস্থা আছে বলে দেখি। আপনি যুক্তরাষ্ট্রের পড়াশোনা করেছেন, এখন পড়াচ্ছেন, আপনি কেমন দেখেন যুক্তরাষ্ট্রের অবস্থা? সেখানে কি কোটা ব্যবস্থা প্রচলিত আছে? পশ্চিমা বিশ্বগুলোতে কি অবস্থা? এবং সেই তুলনামূলক বিশ্লেষণে যদি বাংলাদেশের চিত্রটা দেখেন, কি মনে হয় বাংলাদেশে যে আন্দোলন চলছে সেটি কি যৌক্তিক নাকি অযৌক্তিক? ডক্টর নাসের। ধন্যবাদ শারমিন আমাকে যুক্ত করার জন্য। আপনি ঠিকই বলেছেন যে পৃথিবীর অধিকাংশ দেশেই কোটা ব্যবস্থা রয়েছে। যেমন আমি যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। যুক্তরাষ্ট্রে একটি শব্দ রয়েছে অ্যাফার্মেটিভ অ্যাকশন। ওখানে এই শব্দটাকে কোটা নামে পরিচিত নয়, তারা বলা হয়ে থাকে যে অ্যাফার্মেটিভ অ্যাকশন। এটা আপনার জন এফ কেনেডি সরকারের সময় থেকে শুরু হয়েছিল এবং এটা শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয়, এটা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবং সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে, অন্যান্য বিভিন্ন জায়গায় যখন আপনার চাকরির সুযোগ হয়, ভর্তির সুযোগ হয়, সেখানে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে একটা কথা রয়েছে। এবং আরেকটা বিষয় রয়েছে যুক্তরাষ্ট্রে, প্রোটেক্টেড ভেটেরান স্ট্যাটাস। যারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কোনো এক সময়ে
অনারেবলি কাজ করেছেন, কেউ যদি ডিসঅনারেবলি ডিসচার্জ হন তাহলে তারা সেটা প্রোটেক্টেড না। তাদের জন্য চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের কোটা ব্যবস্থা রয়েছে। তবে খুব সম্প্রতি গত বছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র আপনার একটা আদালতে যায়, যুক্তরাষ্ট্রের আদালতে। সেখানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, তারা বলেছে যে রেসের ভিত্তিতে, অর্থাৎ আপনি সাদা না কালো না হিস্প্যানিক না, তার যে রেস যে অরিজিন সেটার ভিত্তিতে ভর্তি করা যাবে না। আহ, এবং তারপর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে রেসের বাংলা কি, জাতিগত যে এটা ঠিক নৃতাত্ত্বিক রেস নয়, এটা হচ্ছে হুম, আপনার বর্ণ। বর্ণ, যে বর্ণের ভিত্তিতে যে ভর্তির ব্যবস্থা সেটা বাতিল করেছে। আমি যখন যুক্তরাষ্ট্রের যে কোটা ব্যবস্থাটা, এটা কিন্তু কোনো নির্দিষ্ট আকারে নেই, যে এরকম বলা নেই যে 30% উইমেন নিতে হবে অথবা 20% মাইনরিটি নিতে হবে। যেটা বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আরেকটা টার্ম রয়েছে DEI, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। যখন সরকারি বেসরকারি সব চাকরির ক্ষেত্রে বৈচিত্র্য নিশ্চিত করতে হবে, সেই বৈচিত্র্য ধর্মীয় বৈচিত্র্য হতে পারে, আপনার জেন্ডার বৈচিত্র্য হতে পারে, রিজিওনাল বৈচিত্র্য হতে পারে, বর্ণ বৈচিত্র্য হতে পারে, বিভিন্ন ভাষার ভিত্তিতে বৈচিত্র্য হতে পারে। এবং সেখানে বলা হয়েছে যারা মার্জিনালাইজড গ্রুপ, পিছিয়ে পড়া যে গোষ্ঠী, তাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করার জন্যে এরকম ডিআই একটা নীতিমালা থাকে, সমস্ত প্রতিষ্ঠানে রয়েছে, এবং ফেডারেল কিছু স্ট্যাটিউট রয়েছে, যেটা আপনার টাইটেল বলা হয়ে থাকে, টাইটেল 9, টাইটেল 10, এরকম কিছু ফেডারেল লেজিসলেশন রয়েছে যেগুলো আপনার ম্যান্ডেটরি, সমস্ত সরকারি প্রতিষ্ঠানের জন্য ম্যান্ডেটরি, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ম্যান্ডেটরি নয়। কিন্তু কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি সরকারের হয়ে কোনো কাজ করে থাকে, বিশেষ করে ফেডারেল গভর্নমেন্টের কোনো ফান্ড যদি তারা ব্যবহার করে থাকে, তাহলে তাদের ওই ডিইআইটা নিশ্চিত করতে হবে। মোট একটা সংক্ষেপে যেটা আমি বলতে পারি যে যুক্তরাষ্ট্রে নিশ্চিতভাবেই কোটা ব্যবস্থা রয়েছে, কিন্তু ওই কোটার কোনো সংখ্যা নির্দিষ্ট করে দেয়া নেই। যেমন আমি একটা সর্বশেষ উদাহরণ দিতে পারি, আমার বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগে আমি এখন চেয়ারপারসন। জাস্ট ইমিডিয়েটলি এই কয়েক মাস আগে আমার ডিপার্টমেন্টে আমরা 2জন শিক্ষক নিতে চেয়েছিলাম। সেখানকার বিজ্ঞাপনে আমরা উল্লেখ করে দিয়েছিলাম যদি কেউ হিস্প্যানিক অরিজিন থাকে এবং স্প্যানিশ ভাষায় যদি কেউ কথা বলতে পারেন, তাহলে তাদেরকে স্পেশাল প্রায়োরিটি দেওয়া হবে। কারণ হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ ছাত্রছাত্রী তারা স্প্যানিশ ভাষায় কথা বলে, এবং তাদের যে ন্যাশনাল অরিজিন বা এথনিক অরিজিন সেটা হচ্ছে হিস্প্যানিক, তারা মেক্সিকো বা আপনার সাউথ আমেরিকার বিভিন্ন দেশ থেকে এসছে। তো এইভাবে যুক্তরাষ্ট্রে যদি, আবার আমি যদি বলি যে ধরেন মানে কোনো মুসলিম, ডক্টর নাসির, এটা তো আসলে সেই মানে হিস্প্যানিক কে নিয়োগ দিলে বা হিস্প্যানিক জাতিগত কাউকে নিয়োগ দিলে আপনাদের সুবিধা, সেজন্য এটি তো আসলে কোটার বা সংরক্ষণের জায়গাটি নয়। আমি আসলে আপনার কাছ থেকে এই বিশ্লেষণটিও জানতে চাইবো ডক্টর নাসির। আপনি যেটি আমি প্রশ্নের পরের অংশে বলছিলাম, যে যেই বিশ্লেষণটা আপনি এতক্ষণ বলছেন সেখান থেকে একটা তুলনামূলক বিশ্লেষণ কি বলবেন যে বাংলাদেশে, একদমই খুব সংক্ষেপে কয়েক সেকেন্ডে, যদি একটা পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত শুনবো, বাংলাদেশে যে আন্দোলনটি চলছে, যে দাবিটি উঠেছে, আপনি যে বিশ্লেষণটি করছেন বা তুলনামূলক যে চিত্রটা দেখছেন, সেখান থেকে কি মনে হয় এটি, এই দাবিটি, এই আন্দোলনটি কি যৌক্তিক? আমি যৌক্তিক অযৌক্তিক পর্যায়ে যেতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে, তবে কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের অভ্যুদয়ে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগ রয়েছে, সর্বোচ্চ ত্যাগ রয়েছে, এবং অসংখ্য মুক্তিযোদ্ধা মারাও গিয়েছেন। তারা তারা বিশেষ প্রাধিকার পাওয়ার যোগ্য, এবং কিন্তু এই প্রাধিকারের মাত্রা কি হবে সেটা আমাদের সরকার এবং আমাদের সমাজ নির্ধারণ করবে। কিন্তু কেউ যদি বলে যে মুক্তিযোদ্ধাদের কোনো বিশেষ ট্রিটমেন্ট দেয়া যাবে না, অথবা তাদের সন্তান সন্ততিকে কোনো বিশেষ ট্রিটমেন্ট দেয়া যাবে না, সেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সেটা জি, ঠিক। ডক্টর নাসির, তাদের যেরকম মুক্তিযোদ্ধা বা ভাবে তাদের যুক্তরাষ্ট্রে সন্তানদের রয়েছে, মতো বলছে না, আন্দোলনকারীরা বলছে তাদের নাতিদের আসলে দেয়া যাবে না, সেটি কি আপনি সমর্থন করেন? আমার মনে হয় নাতি নাতনি পর্যন্ত যাওয়া ঠিক না।
আমার মনে হয় বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ ডক্টর আবু নাসের, আপনাকে ধন্যবাদ। আরো এই বিশ্লেষণ শুনবো। আমাদের সাথে শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক যুক্ত হয়ে গেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আপনার কাছ থেকে কিছু স্পষ্ট হব বলে ভেবেছিলাম যে শুরু করবোটা আপনার কাছ থেকে, কিন্তু যেহেতু আলোচনাটা শুরু হয়ে গেছে, একটা তুলনামূলক বিশ্লেষণ আমি অনিন্দিতা ঘোষাল, ডক্টর অনিন্দিতা ঘোষাল কলকাতা থেকে আছেন, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। ভারত বিশাল জনগোষ্ঠী, অনেক জাতি গোষ্ঠী এর মধ্যে আছে, সেখানেও আসলে কোটা ব্যবস্থা আছে এবং বেশ বড় মাত্রায় আছে বলে আমরা জানি। সেখানে আসলে এটির যৌক্তিকতা নিয়ে বাংলাদেশে যেমন আন্দোলন আপনি দেখছেন, এরকমটা কি সেখানে হয়? একটা তুলনামূলক বিশ্লেষণ করবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আসলে কোটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার সাথে বাংলাদেশের ব্যবস্থাও নিশ্চয়ই আপনি দেখছেন এবং ধারণা রাখছেন আন্দোলনের প্রেক্ষিতে আরো। সেই বিশ্লেষণে আপনার কেমন মনে হয় বাংলাদেশে যে আন্দোলনটি চলছে সেটি কেমন, আপনার দেশে যেমন কোটা ব্যবস্থা আছে সেটির একটু একটা তুলনামূলক বিশ্লেষণ যদি আপনি করেন। ডক্টর ঘোষাল। ধন্যবাদ শারমিন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের ভারতবর্ষে যেরকম কোটা ব্যবস্থা আছে সেটা কিন্তু আমাদের সংবিধানে মানে মেনশন করা ছিল, এবং সেটার মধ্যে কিন্তু বাংলাদেশে যে ধরনের কোটা ব্যবস্থা আছে সেরকমটা ব্যাপারটা ঠিক নয়। এখানে যেরকম আছে এসসি কোটা, এসটি কোটা, তারপরে হচ্ছে যারা মানে তারা তপশিলি জাতি, যারা পিছিয়ে পড়া জাতি, তারপরে হচ্ছে গিয়ে ওবিসি বি, এরা হচ্ছে গিয়ে মুসলিমদের আবার মানে ভাগ আছে। এবং আমি এখানে মেনশন করতে চাই যে এখানে কিন্তু স্পোর্টস কোটাও আছে। মানে এরকম ছাত্রছাত্রী যারা হচ্ছে গিয়ে অত হয়তো পড়াশোনায় অতটা ভালো না, কিন্তু ভীষণ ভালো খেলে বা ভীষণ ভালো হচ্ছে গিয়ে অন্য বিষয়ে তার স্বীকৃতি, তাদের ক্ষেত্রেও কিন্তু নম্বর রিল্যাক্সেশনের একটা ব্যাপার আছে। কিন্তু ভারতবর্ষ এতদিন ধরে হয়তো গণতান্ত্রিক দেশ বলেই হতে পারে, যে জিনিসটাকে অ্যাচিভ করেছে সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এখন যেটা হয়েছে যে কোনো জেনারেল ছাত্রী, মানে যার কোনো কোটা নেই, মানে যে তপশিলি জাতিভুক্ত নয় বা যে ধরুন ওই ধর্মীয় দিক থেকে তার কোনো আলাদা কিছু নেই, আমার মতো কেউ একজন, এখন এরকম যদি হয় যে কোনো ছাত্রী সে আমার থেকে বেশি নম্বর পেয়েছে অথচ সে এসসি, তাকে কিন্তু ভারতবর্ষে এখন জেনারেল বলে ট্রিট করা হয়। তার মানে সে কিন্তু এখন কম্পিট করে তার জায়গাটা নেয়, তার সিটটা নেয়। তো ভারতবর্ষে কিন্তু এরকম একটা ইউজিসি নোটিফিকেশন আছে যে এই জিনিসটা কিভাবে হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড হবে। 2, চাকরির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো এসসি এসটি ওবিসি যা যা ওই কোটাগুলো আছে সেগুলো আছে, কিন্তু যখন হয় কোনো ইন্টারভিউতে কেউ যদি জেনারেল যারা ছাত্রছাত্রী মানে যিনি অ্যাপিয়ার করছেন তার থেকেও যদি বেশি নম্বর পান, এগেন কিন্তু তাকে জেনারেলদের সঙ্গে তুলনা করা হয় এবং পরিষ্কার লিখে দেওয়া হয় যে সে কিন্তু কোটাতে মানে আর কি সুযোগ পায়নি। তো এরকম কিন্তু ভারতবর্ষে অনেক আছে যে যারা নিজেরা কোটার মধ্যে থেকেও কোটার সুবিধা নিতে চায় না। আবার ভারতবর্ষে কিন্তু এরকম প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আছে, বিশেষ করে ধরুন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমরা ভেরিফাই করি, আমরা দেখি যে যারা ধরুন বিশ্ববিদ্যালয়ে পড়ার মানে 1-2 বছর আগে ওই সার্টিফিকেটটা নিয়েছে, কারণ তারা কিন্তু সেটা যতটা না ভর্তি হওয়ার জন্য নয়, তার থেকে অনেক বেশি চাকরি পাওয়ার জন্য নয়। কারণ আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে সরকারি চাকরির অনেক অভাব, মানে ওটা পাওয়া খুব কঠিন। বিশেষ করে মানে আমি যেরকম একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, এই ধরনের চাকরি পাওয়া কিন্তু জেনারেল হয়ে সত্যিই খুব কঠিন। তো আমি বাংলাদেশের ব্যাপারটা ফলো করছিলাম, তো বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে আমার মনে হয় সেটার একটা ভালো দিকও আছে, সেটার একটা খারাপ দিকও আছে। আমার যেরকম অনেস্টলি মনে হয় না যে যারা মুক্তিযোদ্ধা নাতি নাতনি বা তারপরে জেনারেশন, তাদের মুক্তিযোদ্ধা পরিবার হওয়ার জন্য তাদের সেরকম সুবিধে পাওয়া উচিত। আমার যেমন মহিলা হিসেবে মনে হয় না যে আমরা সারা পৃথিবীতে এখন মহিলাদের স্বাধিকারের কথা হচ্ছে, মহিলাদের আপনিও নিশ্চয়ই এগ্রি করবেন যে আমরা বিশ্বাস করি যে মেধা মনন সব দিক থেকে মানে আমাদেরকে কোনো রকম ভাবে আলাদা সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। সুতরাং আমি আপনাদের এই নিউজেই দেখছিলাম যে একজন মহিলা বলছিলেন যে আমি এত কষ্ট করে এতদূর পড়াশোনা করেছি, এটা খুব অবমাননা কর আসলে, যে তারপরে তাকে সারা জীবন শুনতে হবে যে এই তো কোটা দিয়ে চাকরি পেয়েছে। মানে আমার মনে হয় দ্যাটস ভেরি হিউমিলিয়েটিং। তো আমি ইন আ ওয়ে কিন্তু এটাকে আমার ঠিক মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ অনিন্দিতা ঘোষাল। আমরা দেখছিলাম ভারতেও আসলে কোটা নিয়ে একটা মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, অনগ্রসর যে 10% কোটা দরিদ্রদের কোটা সেটি নিয়েও রায় আছে। পরবর্তীতে যদি সম্ভব হয় এটা নিয়ে একটু শুনবো আপনার কাছ থেকে। আমাদের সাথে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক আছেন। আপনার কাছ থেকে আসলে শুরুতে এই তুলনামূলক বিশ্লেষণে যাবার আগে যেটি আমরা
কথায় বলছিলাম সেটির আগে আপনার কাছ থেকে একটু স্পষ্ট হতে চাই, আমি ভুল হলে আপনি আমাকে সংশোধন করবেন, যে বৃহস্পতিবার যেই আদালতের রায়ের মূল অংশ প্রকাশিত হলো তার ব্যাখ্যায় আপনি বলছিলেন যে 18 সালের পরে যেই ব্যবস্থা বা কোটা ব্যবস্থা বাতিল ছিল সেটিই বহাল থাকবে। আদালতের রায়ের যে মূল অংশ, যেটি বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম, সেটি পড়ছিলাম এভাবে যে এই রায় পাবার 3 মাসের মধ্যে মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি অন্যান্য কোটাও বহাল করতে হবে, তবে সরকার চাইলে বিভিন্ন কোটার হার কমাতে, বাড়াতে বা পরিবর্ধন করতে পারবে। আদালতের রায়ের অংশ এটি। তাহলে তো আদালতের রায় বলছে যে কোটা বহাল থাকবে, বাতিল কি করে হলো? আপনি বলছিলেন যে বাতিল 18-র পরে যেমন বাতিল ছিল সেটি বাতিলই থাকবে, একটু স্পষ্ট করবেন শাহ মঞ্জুরুল হক। আমি স্পষ্ট করছি, 18 সালে যখন কোটা প্রথা বাতিল হলো, কালকে যে রায়টা বের হয়েছে এখানে কিন্তু 2 দিনের রায়। একটা রায় বের হয়েছে বুধবার দিন, যেটা অ্যাপিলেট ডিভিশনের রায়, আর গতকালকে একটা রায় বের হয়েছে যেটা হলো হাইকোর্ট ডিভিশনের রায়। তো প্রথম রায়টা কিন্তু হাইকোর্ট ডিভিশন দিয়েছিল, কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনটা বাতিল করে দিয়েছে। তার মানে হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায়ের ফলে কোটা প্রথা বহাল হলো। এরপর এটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যখন আমরা গেলাম, বুধবার দিন একটা আদেশ হলো, অ্যাপিলেট ডিভিশন যে আদেশ দিল সেই আদেশ বলে কোটা প্রথা হাইকোর্ট ডিভিশনের রায়ের উপর স্থিতি অবস্থা দেওয়া হলো এবং বলা হলো হাইকোর্ট ডিভিশনের রায় ইনঅপারেটিভ থাকবে, অকার্যকর থাকবে। সেই অবস্থায় কোটা প্রথাটা মানে বুধবারের যে অর্ডার ছিল, বুধবারের অর্ডারের ফলে, বুধবার দিনের যে অর্ডার ছিল আপিলেট ডিভিশনের, তার ফলে 18 সালের প্রজ্ঞাপনে আমরা ফেরত গিয়েছি। আর গতকালকে যে রায়টা বের হয়েছে এটা হলো হাইকোর্ট ডিভিশনের মূল অপারেটিভ রায়। এই রায়টা কিন্তু এখন স্থগিত আছে, ইনঅপারেটিভ আছে অ্যাপিলেট ডিভিশনের রায়ের কারণ। আমি বুঝাতে পেরেছি? জি, তাহলে আসলে এই যে বক্তব্যটা যে 3 মাসের মধ্যে মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি অন্যান্য কোটাও বহাল করতে হবে, এটাও স্থগিত আছে। এটাও স্থগিত আছে। এটা যদিও বের হয়েছে কিন্তু অ্যাপিলেট ডিভিশনের আদেশের বলে এই পার্টটাও ইনঅপারেটিভ আছে। সুতরাং এই অবস্থায় জন্য যে কোটা ব্যবস্থা বহাল রইলো 18-র পরে বহাল রইলো, এটা 4 সপ্তাহের জন্য অ্যাপিলেট ডিভিশন এটাকে স্থগিত রেখেছে, ইনঅপারেটিভ রেখেছে। এর কারণটা হচ্ছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টা কিন্তু এখনো বের হয়নি। হাইকোর্টের এই রায়টা হলো শুধু অপারেটিভ পার্টটা, পূর্ণাঙ্গ রায়টা আগামী সপ্তাহে হয়তো আমরা পেয়ে যাব। পূর্ণাঙ্গ রায়টি পাওয়ার পর যখন অ্যাপিলেট ডিভিশনের সামনে রায় সহ থাকবে, তখন অ্যাপিলেট ডিভিশন একটা সিদ্ধান্ত দিবে যে হাইকোর্টের রায়টি সঠিক অথবা হাইকোর্টের রায়টি সঠিক কিনা। এই সংক্রান্ত যখন সিদ্ধান্ত আসবে তখন এটার ফাইনালিটি হবে। এখন এই ফাইনালিটির জন্য অ্যাপিলেট ডিভিশন যে কাজটি করতে পারে সেটা হচ্ছে সম্পূর্ণ শুনানির পর হাইকোর্ট ডিভিশনের রায়টি বহাল রাখতে পারে, হাইকোর্ট ডিভিশনের রায়টিকে মডিফাইড করতে পারে, মডিফিকেশন করতে পারে। এবং কোঠার কথা যেটা বলা হচ্ছে, যদি ছাত্রছাত্রীদেরকেও কিন্তু আহ্বান করা হচ্ছে, তারাও যেতে পারে আদালতে, তারা না গেলেও কোনো সমস্যা নেই। যদি যুক্তিতর্কের মাধ্যমে, আইনগত বিশ্লেষণের মাধ্যমে এটা প্রমাণ করা যায় যে না এখনো কোটা প্রথা প্রয়োজন, তাহলে অ্যাপিলেট ডিভিশন কিন্তু আমাদের আর্টিকেল 104 অনুযায়ী একটা চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবে। এবং এই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যেটা বলেছে যে সকল কোটাগুলি থাকবে। একটা হলো মুক্তিযোদ্ধা কোটা 30% আমাদের, তারপর জেলা কোটা, তারপর হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা, তারপর প্রতিবন্ধীদের কোটা, তারপর মহিলা কোটা। এই সবগুলি কোটা মিলিয়ে এখন পর্যন্ত যেভাবে আছে অ্যাপিলেট ডিভিশন কিন্তু এটাকে ইচ্ছা করলে পার্সেন্টেজও ঠিক করে দিতে পারবেন যে এটা কম অথবা বেশি। যারা আন্দোলনকারী তারা কিন্তু এখন একটা কথা বলছে যে আমরা কোটা প্রথার একদম বিরুদ্ধে না, তাদের বিরোধ হচ্ছে সংখ্যা নিয়ে। এখন যে 54% কোটা বিভিন্ন কোটা মিলিয়ে দেয়া হচ্ছে, সেই 54% থেকে কমিয়ে এটাকে 10 অথবা 15% যদি করা হয় তাহলেও তাদের কোনো আপত্তি নেই। আমি এ ধরনের বক্তব্য তাদের কাছ থেকে শুনেছি। এটা সত্য মিথ্যা পরে দেখা যাবে, মানে সংখ্যাটা নিয়ে বলছি। সংস্কারের পক্ষে তারা বলছেন যে কোটা প্রথা থাকুক বাট সংখ্যাটা কমুক। এখন এটা যদি অ্যাপিলেট ডিভিশনের সামনে থাকে, অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনায় কিন্তু এই কাজটা করতে পারবেন যে কোটা প্রথা কিরকম থাকবে। আরেকটা জিনিস হতে পারে, অ্যাপিলেট ডিভিশন কিন্তু পুরো জিনিসটাই আবার সরকারের হাতেও তুলে দিতে পারেন। এই জন্যে যে আমাদের এই পর্যন্ত প্রিন্সিপাল হচ্ছে যে পলিসি ম্যাটারে কোনো আদালত কোনো সিদ্ধান্ত দিবে না, পলিসি ম্যাটারে সিদ্ধান্ত দিবে হচ্ছে এক্সিকিউটিভরা। সুতরাং এমনও হতে পারে যে বিষয়টি নিষ্পত্তি করে এক্সিকিউটিভদের হাতেই পুরোপুরি দিয়ে দিতে পারেন যে হ্যাঁ কোটা প্রথা থাকবে মডিফাইড আকারে,
সেই ক্ষেত্রে সংখ্যাটা এখন যেরকম হাইকোর্টের রায় আছে, অ্যাপিলেট ডিভিশনও তাও বলতে পারেন যে সংখ্যাটা কম অথবা বেশি হবে। যেহেতু মামলাটি অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন, আমি এর অতিরিক্ত আর কিছু বলতে চাই না। আমার মনে হয় আদালতের রায়ের বিষয়টা এখন স্পষ্ট হয়েছে আপনাদের কাছে। আমি জি জি, কোটা অ্যাডভোকেট শামঞ্জুরুল হক, মানে সেটি আসলে অ্যাপিলেট ডিভিশনের রায়ের উপরে নির্ভরশীল। অ্যাপিলেট ডিভিশন ঠিক করতে পারেন, আবার সরকারের হাতেও ছেড়ে দিতে পারেন। তারপরেও আসলে আন্দোলন চলছে, এমন রায়ের পরেও আন্দোলন চলছে, এবং শিক্ষার্থীরা বলছেন সংসদে আইন পাশ করে এই তারা যেটি দাবি করছেন কোটা পদ্ধতির সংস্কারে, সেটি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না। আমি একটা বিরতিতে যাব, কিন্তু শামঞ্জুরুল হক, এটি নিয়ে একটু আপনার মন্তব্য শুনবো। যে আসলে আমি আসলে বিরতির পরে আসি, তাহলে বিরতির পরে আসলে একটু পুরোটা ভালো করে স্পষ্ট করে শোনা যাবে আন্দোলনের বিষয়। একটা বিরতির পর ফিরছি দুরালাপ। বিরতির পর ফিরে এলাম দুরালাপে। যেই প্রসঙ্গটি নিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম অ্যাডভোকেট শামঞ্জুরুল হক, যে আদালতের এই রায়ের পরও বা অ্যাপিলেট ডিভিশন রায় দেবে এমন অবস্থায় থাকবার পরও এখন শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। তারা বলছে সংসদে আইন পাশ করে চূড়ান্ত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এই আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেন? এর আগে এটি তো আসলে নতুন নাই আন্দোলন, 18 সালের আন্দোলন দেখেছেন, আমরা সবাই দেখেছি। তারপরে এটি বাতিল হলো, তারপরে আবার সেটি চালু হলো, আদালতের রায় হলো, আবার আন্দোলন। মানে একই রকম ভাবে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত, একই রকম ভাবে জনভোগান্তি, একই রকম ভাবে সরকার পক্ষ বিরক্ত। মানে বারবার এটির পুনরাবৃত্ত যখন হচ্ছে, তখন আসলে চূড়ান্ত হবে কিভাবে? আইন পাশের মাধ্যমে কি সেটি সমাধান? পাশের কোনো ইস্যু এখানে নেই। এই জন্য যে 1972 সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এটা করেছিলেন, তখন একটি বিশেষ এসআরওর মাধ্যমে, সার্কুলারের মাধ্যমে করেছিলেন, এবং তখন থেকে এটা কিন্তু বিভিন্ন সময়ে সংস্কারও হয়েছে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু এই মুক্তিযোদ্ধার কোটা বাদ দিয়ে দেয়। 1977 থেকে 97 পর্যন্ত কিন্তু কোটা প্রথা বাদ ছিল, এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা ছিল তারা কিন্তু এই কোটায় চাকরি পেত না, উল্টো তাদের পরিচয় পেলেও কিন্তু দিত না। এখন এই সময় থেকে যতগুলি হয়েছে বিভিন্ন পরিপত্র, প্রজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে হয়েছে। এটা আইনের কোনো, প্রজ্ঞাপনও কিন্তু একটা আইন, কিন্তু ইট ইজ নট পার্লামেন্টের আইন। পার্লামেন্টের আইন একটা বিষয় যেটাকে আমরা অ্যাক্ট বলে থাকি, আর এই প্রজ্ঞাপনগুলি হচ্ছে নির্বাহী ক্ষমতা বলে জারি করা হয়। সুতরাং নির্বাহী ক্ষমতা একটা আইন, ওখানে হয়তো তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, তারা কিন্তু এখানে পার্লামেন্টের আইন চাচ্ছে না, তারা চাচ্ছে যে সরকার আইন করুক। তারা যে কথাটা বলতে চাচ্ছে যে আদালতের উপর তারা আস্থা রাখতে পারছে না, এই জন্যে যে আদালত যদি একটা কোটা নির্ধারণ করে দেয়, তাহলে এটার বিরুদ্ধে তারা আন্দোলন করতে পারবে না, আন্দোলন করলে এটা কন্টেম্প্ট হবে। সাথে তাদেরকে হয়তো এই জিনিসটাও শেখানো হয়েছে যে এটা পলিসি ম্যাটার, এটা আদালতের বিষয় না। সুতরাং এই বিষয়ে নির্বাহী বিভাগ থেকে তাদেরকে কিছু বলা হোক। এবং আমি যতদূর তাদের বক্তব্য শুনেছি, তারা এটাও বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন যে তাদের কোটা প্রথা সংস্কার করা হবে, বাতিলও তারা বলছেন না, কোটা প্রথা সংস্কার করা হবে। এবং তারা খুব স্পষ্ট করেই বলছেন এখন যে তারা 18 সালে যে কোটা প্রথা একেবারে বাতিল করা হলো, সেটার মধ্যেও তারা থাকতে চান না। কেন থাকতে চান না? সেখানে ভীতি হচ্ছে যে 18 সালে এই কোটা প্রথা বাতিল করে দিয়েই হয়তো এর ভিতরে একটা রহস্য রাখা হয়েছে যে কেউ কেউ চাইলে আদালতে যেতে পারবে। তো আমি ওদেরকে বললাম যে বিষয়টা কিন্তু এরকম না। যে কোনো প্রজ্ঞাপন সরকার যত ভালো করেই জারি করুক না কেন, যে পক্ষ এগ্রিভড হবে, আমরা ইংরেজি ভাষায় যেটা বলি, বাংলায় আমরা বলি সংক্ষুব্ধ হবে, সে কিন্তু যে কোনো সময় আদালতে যেতে পারবে। যতক্ষণ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ যে কারো আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, এবং এটা যদি একবার না দুইবার তিনবার হয়, যাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং ওই ভীতিটা তাদের থাকা উচিত না। তো আমি মনে করি তারা অ্যাডভোকেট শামঞ্জুরুল হক, একবার না দুইবার তিনবার বা বহুবার যাওয়ার সুযোগ আছে, কিন্তু বারবার তো এই বিষয়টি নিয়ে রাস্তায়, আদালতে বা মানে কোথাওই আসলে এই বিষয়টি বারবার এটি নিয়ে টানাহেচড়া নিশ্চয়ই খুব বেশি যৌক্তিকতা থাকা উচিত না। সেক্ষেত্রে চূড়ান্তটা হয় কি করে, সেই প্রশ্নটি করছিলাম, যে যাতে আসলে সমাধান, যাতে আসলে এত আন্দোলন নয়। তারা কিন্তু এই কথাটাই বলছে যে এই যে 18 সালের পরে আদালতে একটা গ্রুপ গেল, আমি যে বারবারের কথা বললাম সেটা তাদের ভয়ের কথাটা বললাম, যে তারা মনে করে এরকম যদি হতে থাকে তাহলে বারবারই হয়তো কেউ আদালতে যাবে, আদালত থেকে এটা আবার কারেক্টেড হবে, তারা আদালতের বারান্দায় যেতে চায় না। এটা হলো তাদের অ্যাটিটিউড। কিন্তু আমার কথা হচ্ছে যে আদালত থেকে যদি ফাইনালাইজ হয়, অ্যাপিলেট ডিভিশন থেকে, তাহলে কিন্তু এটা ওয়ান্স ফর অল হতে পারে। কেন হতে পারে? যে অ্যাপিলেট ডিভিশন যদি যৌক্তিকভাবে একটা সিদ্ধান্ত দেয়, এবং সেই সিদ্ধান্ত যদি সকল পক্ষেরই মনোপত হয়, আমি এই জন্য বলছি যে দেখেন 18 সালে কিন্তু একবারেই বাতিল করে দেওয়া হলো যে কোটা প্রথা থাকবেই না, মেয়েদের কোটাও থাকবে না,
আমাদের অন্য জাতিগোষ্ঠী যারা আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের কোটাও থাকবে না, প্রতিবন্ধী কোটা থাকবে না, মুক্তিযোদ্ধা সন্তানের কোটাও থাকবে না। যখন এইটা বলে দেওয়া হলো, তার বিরুদ্ধে যখন এখন বলে দেওয়া হলো না সব কোটাই থাকবে, এখন তাহলে বিতর্ক কোথায়? এখন বিতর্ক হচ্ছে যে এটার সংখ্যা বা পরিমাপগত বিতর্ক, যে এটা 54% থাকবে না 5% থাকবে না 10% থাকবে না 15% থাকবে। তাহলে একটা জায়গায় কিন্তু আসছে যে পরিপূর্ণ কোটা প্রথা তারা বাতিল চায় না, সংস্কার চায়, এবং সেই সংস্কারের পার্সেন্টেজ তারা ঠিক করতে চায়। সেটা কিন্তু আদালতও ঠিক করে দিতে পারে। অ্যাপিলেট ডিভিশন কিন্তু এই কথাটা বলেছে। অ্যাপিলেট ডিভিশনের সামনে আরেকটি সুযোগ আছে যে তারা আইনের ঊর্ধ্বেও, আমাদের সংবিধানের আর্টিকেল 104 বলে একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলের আন্ডারে যে কোনো সিদ্ধান্ত তারা দিতে পারে, যে সিদ্ধান্তের বলে উভয় পক্ষেরই কল্যাণ হয় এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা সবকিছু চিন্তা করে কিন্তু আদালত একটি আদেশ বা নির্দেশনা দিতে আপনি পারে। বলছিলেন যদি আদালতের সেই আদেশ যদি মনোপুত হয়, আর যদি মনোপুত না হয়? হ্যাঁ, মনোপুত না হয়, এই জন্য তো তাদেরকে আদালতে ডাকা হচ্ছে, যে তাদের যে যুক্তিগুলি আছে সেগুলি আদালতে তুলে ধরার জন্য। এখন আদালতে তুলে ধরতে হলে ডেফিনেটলি আদালত উভয় পক্ষ বা তৃতীয় পক্ষ যারা রয়েছেন সবার বক্তব্য শুনে একটা সিদ্ধান্ত প্রদান করবে, এবং সেই ক্ষেত্রে তাদের যে যুক্তি থাকবে ডেফিনেটলি সেই যুক্তির প্রতিফলন থাকবে। যদি মনোপুত না হয় রিভিউ করতে পারবে। আন্দোলন, রাস্তায় আন্দোলন নেই তো একমাত্র সমাধানের পথ না। আমি একটা প্রশ্ন আদালতের বাইরেও আপনার কাছে একটু করতে চাই, মানে এই বিষয়টাতে যখন 18 সালে আন্দোলন হয় তখন আমরা সরকার পক্ষকে বিরক্ত হতে দেখেছি, আবার যখন আন্দোলন হচ্ছে তখন আসলে সরকার পক্ষের মধ্যে স্পষ্ট বিরক্তি দেখা যাচ্ছে, সরকারের একদম মঞ্চের থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে। মানে বিরক্তিটা কি যৌক্তিক? এখন এই জায়গাটায় যদি আমি কথা বলতে চাই, বিরক্তি না, কিন্তু কারণ আন্দোলনটা এমন ভাবে করা হচ্ছে যে জনদুর্ভোগটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আপনি দেখেন যে তারা আন্দোলনের কর্মসূচি যেভাবে দিয়েছে, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, বারের দায়িত্বেও আমি আসি, যেহেতু আমরা দেখা যাচ্ছে যে 8টা পর্যন্ত কর্মসূচি, আমাদেরকে কোর্টে সচিবালয়ে যারা আছে সবাইকে 8টা পর্যন্ত বসে থাকতে হচ্ছে। সাধারণ মানুষ যারা পায়ে দলে চলছে বা নর্মাল গাড়িতে চলছে তাদেরও জনদুর্ভোগ হচ্ছে। এবং যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল 18 সালে, তাদের স্বীকৃত মতেই আন্দোলনটা কিন্তু প্রায় 8 মাস পর্যন্ত চলেছিল। এবং এবার দেখেন আন্দোলনের কারণটা কি। কালকে আমি প্রশ্ন করেছিলাম যে হাইকোর্ট ডিভিশনের যে রায়টা বের হয়েছে গতকাল বৃহস্পতিবার, অপারেটিভ পার্ট, যদিও সেই পার্টটা স্টে আছে, স্থগিত আছে, কিন্তু তারপরেও তারা কিন্তু বলেছে যে না, যেহেতু আদালত সরকারকে সংখ্যা নির্ধারণের জন্য পার্সেন্টেজ নির্ধারণের জন্য ক্ষমতা দিয়েছে, সুতরাং রায়টি ভালো। এটা কিন্তু আমি জানি না, তারা অফিসিয়ালি বলে নাই, বাট কারো কাছে কথা বলে আমার কাছে মনে হয়েছে তারা এই জায়গাটাতে হ্যাপি যে সরকারের হাতে জিনিসটাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, ওই জায়গাটায় তারা হ্যাপি। তাহলে আমার কথা হলো যে রায়টা শোনার পরেই যদি আন্দোলনে না এসে তারা যদি একটু ওয়েট করতো যে দেখি রায়ে কি আছে, তাহলে তো এই অবস্থাটার তৈরি কিন্তু হয় না। তো তারা তো যথেষ্ট তাড়াহুড়া করছে। এবং এখনো ধরেন আপিলের ডিভিশনে যে অর্ডারটা হলো বুধবার দিন, এই অর্ডারটা আমি ওখানকার একটা পার্টি এবং আমার ইনস্টেন্সে আপিলটা ফাইল হয়েছে। তো আপিলের ডিভিশনের এই আদেশ হওয়ার পর কিন্তু তাদের আন্দোলন থেকে সরে যাওয়ার কথা, কিন্তু তারা আন্দোলন থেকে সরে যায় নাই। তারা কি করলো? তারা প্রথম বললো যে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে জানাচ্ছি আমরা কি করব। পরবর্তীতে তারা রাত 8টায় কর্মসূচি ঘোষণা করেছে। পরের দিন বৃহস্পতিবার তারা আবার 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছে। তারা মারামারিতে অংশগ্রহণ করেছে। এখন ধরেন সরকারের দায়িত্বের জায়গাটা কোনটা? সরকার আন্দোলন করা যেরকম একটা মানুষের অধিকার রয়েছে, সরকারের কিন্তু দায়িত্ব রয়েছে। সরকারের দায়িত্ব রয়েছে জনদুর্ভোগ লাঘব করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এবং ওই আন্দোলনের অধিকারটাও প্রয়োগ করতে হয় কিন্তু সংবিধান এবং আইন সাপেক্ষে। যে জনশৃঙ্খলা, জনদুর্ভোগ, জনশান্তি, এই জিনিসগুলি বিবেচনায় রেখে আপনাকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে হবে। অ্যাপিলেট ডিভিশন যখন হাইকোর্ট ডিভিশনের রায়টাকে অকার্যকর ফর টাইম বিং যখন কার্যকর থাকবে না বলে দিল, স্টে বলে দিল বা স্ট্যাটাস কো বলে দিল, তখনই কিন্তু উচিত ছিল তাদের আন্দোলনটাকে প্রত্যাহার করা। কিন্তু তারা আন্দোলন একদম স্পষ্ট হয়ে যায় কিন্তু জনদুর্ভোগ না ঘটিয়ে, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, জনদুর্ভোগ না ঘটিয়ে 18তেও কি দাবি বানানো যেত? বা আসলে কি কোনো দাবি বাংলাদেশে জনদুর্ভোগ না ঘটিয়ে খুব একটা মানানো যায়? আমি একটু অনিন্দিতা ঘোষাল আপনার কাছ থেকে বলছিলাম যে আপনাদের সুপ্রিম কোর্টে গেছে দরিদ্রদের জন্য যে কোটা 10% সেটি নিয়ে সুপ্রিম কোর্টে গেছে। তারপরে স্পষ্ট করা হয়েছে যে কারা আসলে কোটাভুক্ত হবেন, দরিদ্র কারা, কারা অনগ্রসর কারা এর সুবিধাটা পাবেন, সে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এই যৌক্তিকতা নিয়ে এরকম আন্দোলন কি ভারতে আছে? এরকম মানে বাবা এই কোটাগুলোর যৌক্তিকতা নিয়ে কি এরকম প্রশ্ন আছে?
হ্যাঁ, ভারতবর্ষেও আছে এরকম আন্দোলন, কিন্তু ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা বেসিক ডিফারেন্স আছে। ভারতবর্ষ যেহেতু অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি এবং অনেক রকমের ডাইভার্সিটি আছে ভারতবর্ষে, ভারতবর্ষে কিন্তু কখনো বাংলাদেশের মতো না কোটা নিয়ে এরকম সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন এরকম হুম। কিন্তু হয়নি। যেটা হয়েছে, ধরুন কোনো একটা নির্দিষ্ট রাজ্যে হয়েছে, সেই নির্দিষ্ট রাজ্যে কিছু একটা ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে ধরুন আবার দিল্লিতে, সবাই যেমন ওখানে দিল্লিতে যায়, দিল্লিতে এরকম একটা আন্দোলন হয়েছে। এবং ভারতবর্ষ খুবই ইউনিক একটা দেশ। কারণ আমার একটা, মানে এটা আমি মেনশন করতে চাই এখানে, যে আপনারা কখনো কি এটা শুনেছেন, ধরুন মণিপুরের ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা মানে জাতি, তাদের এক এক ধরনের কাস্ট স্টেটাস ছিল, তো ওরা কোটা ইউটিলাইজ করার জন্য ওরা বলেছে ওরা অন্য ধরনের কাস্ট স্টেটাস চায়, এবং সেটা কিন্তু আবার দিয়েও দেওয়া হয়েছে। মানে ভেবে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ভাবতেই কল্পনাই করতে পারি না। তো আমার মনে হয় যে ভারতবর্ষে যে ডাইভার্সিটি আছে, সেটা একদিকে তো গণতন্ত্রের পক্ষে ভালো, আবার অন্যদিকে কিন্তু কখনো একটা যে সর্বাত্মক আন্দোলন বলতে আমরা যেটা বোঝাই, সেটা বোধহয় ইলেকশন পলিটিক্স বা কি বলবো, কোন দল জাতীয় স্তরে আসবে, ওই জায়গাগুলো ছাড়া নয়, সামাজিক আন্দোলন কিন্তু সেইভাবে বোধহয় সর্বভারতীয় হয়ে ওঠে না। কারণ তার নেচারটা হয়তো খানিকটা রেজিওনাল হয়ে থাকে, এবং ভারতবর্ষের ডাইভার্সিটির মধ্যেই এই সমস্যাটা আছে। কিন্তু ভারতবর্ষের এইটা কিন্তু একটা খুব অদ্ভুত জিনিস আছে, যে কাস্ট নিয়ে একটা অদ্ভুত ওঠানামা আছে। কারণ আপনারা জানেন যে হিন্দুদের মধ্যে ওই কাস্ট সিস্টেমটা খুব স্ট্রং, যেটা খুব খারাপ, সেটা খুব মন খারাপের আর কি আমাদের জন্য, কিন্তু ওই জিনিসটা কিন্তু আছে। তো এই দুটো জিনিস আসলে আলাদা আমার মনে হয় দুটো জি দেশের ক্ষেত্রে, এটাকে কম্পেয়ার করা মুশকিল। হ্যাঁ, জি, অনিন্দিতা ঘোষাল, ধন্যবাদ আপনাকে। ডক্টর নাসের, যেটি জিজ্ঞাসা করছিলাম অ্যাডভোকেট শামুজুল হককে, আপনিও একটু সেই বিশ্লেষণটা আপনার কাছ থেকে জানবো যে আসলে যেই আন্দোলনটি চলছে, কি মনে হয় এটির সমাধানটা কি আসলে আদালতের কাছ থেকে, নাকি সংসদে আইন করে বারবার দফায় দফায় যেহেতু আন্দোলনটি চলে বা হচ্ছে, শিক্ষার্থীদের ভোগান্তি যেমন হচ্ছে, জনভোগান্তি হচ্ছে, সরকারেরও ভোগান্তি বা বিরক্তির কারণ হচ্ছে, এটির আসলে সমাধানটা কিভাবে সম্ভব, দেশে দেশে কিভাবে সম্ভব হয়ে উঠেছে? আমার যেটা মনে হয় যে আদালতের কাজ তো যেরকম অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বললেন, আদালতের কাজ কিন্তু পলিসি তৈরি করা না। আহ, এটা হচ্ছে নির্বাহী বিভাগের, যেটা সরকারের দায়িত্ব। আদালতের কাজ কি, আমি যেটা সাদা জ্ঞানে বুঝি, আমার খুব মানে আমি তো লিগ্যাল এক্সপার্ট না, যেটা আমার সাধারণ জ্ঞানে বুঝি, সেটা হচ্ছে আদালত দেখবে যে সরকার যে নীতি প্রণয়ন করেছে সেই নীতি সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই নীতি আদালত বাতিল করতে পারেন। কিন্তু এই কোটা ব্যবস্থার আরেকটা সমস্যা হচ্ছে, যদি আদালত এটা নির্দিষ্ট করে দেয় তাহলে কিন্তু আপনি আদালত থেকে শুধু রিভিউ আবেদন করতে পারেন। এবং সরকারকে যেহেতু প্রতি 5 বছর পর পর আপনার নির্বাচিত হতে হয়, সেহেতু সরকারকে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। আমার মনে হয় যে আমি এখানে আমার একটা দুটো মতামত আছে। একটা হচ্ছে যে যখন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল যে আহ, আপনার সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন যখন বলল যে হাইকোর্ট ডিভিশনের রায়টা স্থগিত আছে, তখন কিন্তু আন্দোলনকারীদের আন্দোলনও স্থগিত করা উচিত ছিল। কারণ অ্যাপিলেট ডিভিশন একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যে হাইকোর্ট ডিভিশনকে বলেছে 1 মাসের মধ্যে ওই রুলটাকে নিষ্পত্তি করতে হবে। এবং অন্তত তার মানে হচ্ছে যে আপনার আগের যে আদেশ যেটা ইনঅপারেটিভ করেছে এবং বলেছে যে অনির্দিষ্টকালের জন্য না, 1 মাসের জন্য এটা ইনঅপারেটিভ করা হলো, বা 1 মাসের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। ওই 1 মাস অন্তত আন্দোলনটা স্থগিত করা, আন্দোলন বন্ধ করা দরকার নেই যদি তারা চায়, কিন্তু স্থগিত করা উচিত ছিল। এবং আপনি বলছিলেন যে আন্দোলনের পন্থা কি হতে পারে। কোনো জনদুর্ভোগ তৈরি না করে কোনো দাবি আদায় করা যায় না। এই সংস্কৃতি তো ভালো সংস্কৃতি না, যে সত্যি। আপনাকে কোনো দাবি আদায় করতে হলে মানুষের কষ্ট দিতে হবে। এই সংস্কৃতি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় যে আপনি যদি সংক্ষুব্ধ হন কোনো বিষয়ে, এর প্রতিবাদের ভাষা আরো অন্যরকম হওয়া উচিত। যদি আমরা পুরনো সংস্কৃতি ধরে রাখি তাহলে তো হবে না। আমার মনে হয় এটাও আন্দোলনকারীদের ভাবতে হবে যে আন্দোলনের নানা উপায় থাকে। আপনাকে সবসময় রাস্তা ব্লকেট করেই আন্দোলন করতে হবে এটা কিন্তু না। কোন আপনি উপায়ে সফল হবে বলে মনে হয় ডক্টর নাসের? কোন উপায়ে 18-তে সফল হতে পারতো বা এখন হতে পারে? শিক্ষার্থীরা কোন উপায় অবলম্বন? একটা হতে পারতো, শিক্ষার্থীরা তাদের বড় উপায়, তারা ক্লাস বর্জন করতে পারতো, পরীক্ষা বর্জন করতে পারতো। তাহলে তাদের কিন্তু রাস্তা ব্লকেট করে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানছেন না
যদি আপনারা এরকম মনে করেন আমরা ক্লাস বর্জন করব। রাস্তা আর একটা হচ্ছে আন্দোলনের কিন্তু ধাপে ধাপে করতে হয়। চূড়ান্ত ধাপ হচ্ছে ব্লকেট। আপনি যদি চূড়ান্ত ধাপ দিয়ে আন্দোলন শুরু করেন তাহলে তো কম্প্রোমাইজে কোনো জায়গা থাকে না। আচ্ছা, আরেকটা বিষয়, যদি আরেকটা হচ্ছে এই আন্দোলনের, যে কোনো আন্দোলনের একটা ন্যারেটিভ থাকে। এই আন্দোলনের মূল ন্যারেটিভ কোথায়? আপনি যখন ফেসবুকে বা মানুষের সাথে কথা বলেন, সবাই বলে যে মুক্তিযোদ্ধা কোঠা। এটা তো আপনার 56% কোঠা রয়েছে, মুক্তিযোদ্ধা কোঠা, নারী কোঠা, জেলা কোঠা, আদিবাসী কোঠা, প্রতিবন্ধী কোঠা, এটা সব মিলে। কিন্তু যখনই আপনি, যারা আন্দোলনকারীরা বলছে তারা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে, তার মানে কি মূল বিরোধ কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? আমি বলছি না মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের চাকরি দিতে হবে, কিন্তু আপনি যে সেন্টিমেন্ট নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন, মানুষকে সমর্থন চাচ্ছেন, সেখানে যদি এটাই হয়ে যায় যে দুটো পক্ষ, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে চাকরি, তাহলে কিন্তু সেটা ঠিক হলো না। ডক্টর নাসের মুক্তিযুদ্ধ কোটাটা হচ্ছে সবচেয়ে বড় কোটা। আচ্ছা, আপনি শেষ করুন, এক লাইনে যদি হয় শেষ করুন। সবচেয়ে বড় কোটা কিন্তু না, মুক্তিযোদ্ধা কোটাও 30% আই বিলিভ, নারী 30%। তার মানে দুটো কোঠা, নারী কোটা 10%, সব মিলিয়ে 56%, সব মিলে। আচ্ছা, আর কিন্তু আরেকটা জিনিস আমি দেখছিলাম যে পিএসসি যে বার্ষিক প্রতিবেদন, সর্বশেষ 38 এবং 39 এবং কয়েক বছরে দেখলাম কোনো বাড়ি 10.5% বেশি মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ হয়নি। আমি একটু আগে একবার কথা, কিন্তু সব প্রায় সময় 10%-এর নিচে বা 10-এর নিচে, প্রায় সময় 10-এর নিচে একবার। তো এটা মানে আরেকটা জিনিস হচ্ছে যে, আচ্ছা আমি পরে আসবো একটা জি পজিটিভ। জি ডক্টর নাসির, আমার মনে হয় বিরতির পরে আসলে একটু বিশ্লেষণটা শোনা যাবে। মুক্তিযোদ্ধা কোটা 30%, হ্যাঁ, এটি নিয়েই আসলে 18তেও বারবার বলা হয়েছে, এখনো বলা হচ্ছে। যদি সেই কোটাটা বহাল রাখতেই হবে, প্রশ্নটা এভাবে করে যাই, শাহ মঞ্জুরুল হক নিশ্চয়ই বিরতির পরে বলবেন। আন্দোলনকারীদের অনেকেই বলছেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের পর্যন্ত কোটার বিরোধিতা আমার অতিথিরা আপনারাও করছিলেন। যদি মুক্তিযোদ্ধা কোটার এত প্রয়োজনীয়তায় থাকে তাহলে সংসদে কেন নয়? সংসদে তাহলে মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা ব্যবস্থা কেন থাকবে না? নারীদের জন্য থাকতে পারে। মানে যৌক্তিকতা যদি এতটাই থাকে তাহলে সেখানে কেন না? এরকম একটা বিষয় আলোচনা হচ্ছে। মানে এই আলোচনাটাকে কিভাবে দেখেন? একটা বিরতির পরে ফিরছি। ফিরে এলাম দুরালাপে। শাহ মঞ্জুরুল হক যেটি প্রশ্নটি করছিলাম যে আমরা যে আলোচনাগুলো করছি, কয়েকদিন ধরেই তো আলোচনা হচ্ছে, টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় বিতর্ক চলছে, সেখানে অনেকেই মন্তব্য করছেন, প্রশ্ন করছেন যে মুক্তিযোদ্ধা কোটা, যেটি আসলে আলোচনা বা আন্দোলনের মূল বিষয়বস্তু, ডক্টর নাসিরও বলছিলেন, সেখানে যদি এতই আবশ্যিকতা থেকে থাকে তাহলে সংসদে, জাতীয় সংসদে প্রতিনিধিত্বের ক্ষেত্রে সেখানে যদি এরকম কোটা রাখা হতো, 30% কোটা, তাহলে কি রাজনীতিকরা মেনে নিতেন সেই বিষয়টি? এখন চাকরি প্রার্থীরা যেভাবে তাদেরকে মেনে নিতে হবে বা তাদের যেটি আন্দোলনের বিষয়বস্তু, যদি সংসদে এরকমটি থাকতো, সংসদেও নারী কোটা আছে, সেরকমটা কি আসলে মেনে নেওয়ার প্রশ্ন থাকতো? তাদের এরকম এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? সংসদে তো ধরেন, যেহেতু আমাদের 300 আসন বিশিষ্ট সংসদ, সেখানে রাখা হয়নি আগে, সুতরাং নতুন করে তো আর করার সুযোগ নাই। বাট সংসদে যেহেতু জনপ্রতিনিধি, সেখানে আমার মনে হয় মহিলাদের জন্য 50টি, আগে ছিল 30টি কোটা, তারপর 50টি রাখা হয়েছে। কিন্তু অন্য জাতিগোষ্ঠী, অনগ্রসর জাতিগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা কোটা ভাবে রাখা হয়নি। ঠিক আছে, ওনাদের যুক্তি ঠিক আছে, যদি আগে রাখা হতো তাহলে হয়তো থাকতো, কিন্তু যেহেতু রাখা হয়নি, কারণ ওখানে যেহেতু অনলি 300 এবং ওখানে নির্বাচনের মাধ্যমে আসতে হয়, সুতরাং ওই জায়গাটায় রাখা হয়নি। কিন্তু চাকরির ক্ষেত্রে তো এটা একটা, ধরেন সকল জেলা কোটা এই জন্য রাখা হয়েছে যেন সকল জেলার পার্টিসিপেশন ঠিক থাকে। অনগ্রসর জাতিগোষ্ঠীকে আনার জন্য আর্টিকেল 29 আমাদের কনস্টিটিউশনের একটি অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু এইগুলি স্পেসিফিক্যালি বলা হয়েছে যে সমতা বিধান করতে হবে, তবে এরকম নারী এবং অনগ্রসর জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করায় কোনো বাধা হবে না বা করতে হবে। সুতরাং এটা কিন্তু সংবিধানের একটা অনুচ্ছেদ অনুযায়ী তাদের মৌলিক অধিকার যে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা থাকবে তাদের জন্য একটা কোটা ব্যবস্থা রাখা, এবং এর আলোকে কিন্তু আমাদের সংবিধান আসলে মুক্তিযোদ্ধাদের জন্য সুযোগ সুবিধা দেওয়ার কথা বা কোটা রাখার কথা কোথাও কি এর কোনো উল্লেখ আছে? ওভাবে উল্লেখ না থাকলেও আপনার ওই আর্টিকেল 29 থেকে এখানে রিসোর্ট হিসেবে ধরা হয়, ওখানে বিশেষ জাতিগোষ্ঠী সহ নাম ধরে ধরে আছে কারা কারা কিভাবে থাকবে, ওখান থেকে কিন্তু এটা। এবং আমাদের যে কোটা প্রথাটা করা হলো সেটা কিন্তু সংবিধান প্রণয়নের আগেই করা হলো। 1972 সালের সেপ্টেম্বর মাসে এই কোটা প্রথা প্রচলন করা হয়, প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা করেন। সুতরাং সংবিধানে ওই আর্টিকেল 29 এটাকে কভার করা হয়েছে।
এর পরবর্তীতে ধরেন এই যে ৭৭ থেকে ৯৭ মানে পর্যন্ত কাভার বললাম, কি আসলে হচ্ছে? কারণ হচ্ছে মানে মুক্তিযোদ্ধারা তো এখন আর অনগ্রসর এটা নিয়ে বলা এটা কি নিয়ে আর যাবে? আবার যে হচ্ছে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, এবং এখনো যারা আন্দোলন করছে তারাও কিন্তু কথাটা চলে আসছে। আমাদের ডক্টর আবু নাসির সাহেবও বললেন যে ইস্যুটা সবসময় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে মুক্তিযোদ্ধা এবং চাকরি প্রার্থী বা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। এর জন্য আন্দোলনকারীরাও কিন্তু একটা শব্দ ব্যবহার করছে যে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের কোনো অসম্মান নেই, আমরা তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, কিন্তু একটা তারা কিন্তু রাখছে। কিন্তুটা কোথায়? কিন্তুটা হচ্ছে যে এই কোটার যে 30% যে মুক্তিযোদ্ধা কোটা, সেটা ওনারা চান যে এটা কম হোক, অথবা ওই প্রশ্নটাও তারা করতে চান যে নাতি নাতনি যারা আছে এখন মানে তৃতীয় প্রজন্মকে দেওয়া আদৌ, এটাও তারা বলেন। কিন্তু আমার কথা হচ্ছে দেখেন বাংলাদেশের যে সৃষ্টি, বাংলাদেশের সৃষ্টির পিছনে যাদের অবদান, প্রথম অবদান হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা সর্বজন স্বীকৃত, দুই একজন ছাড়া সবাই এটাকে স্বীকার করে। আমাদের বিরোধী দলীয় নেতা নেত্রী যারা আছেন তারা দুই একজন হয়তো এখানে বিতর্ক তৈরি করেন যে না সবারই তো অবদান ছিল, ওনার একার এত অবদান কেন থাকে। কিন্তু এরপরে যে অবদান সেটা হচ্ছে সকল মুক্তিযোদ্ধাদের, এবং যারা আত্মাহুতি দিয়েছেন তাদের, তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রচেষ্টার বিনিময়ে কিন্তু আজকের বাংলাদেশ। সুতরাং যে বাংলাদেশ সৃষ্টির পিছনে যাদের অবদান, তাদের তাদের অবদান বা তাদের সম্মান আপনি কিভাবে দিবেন সেটা আপনি নির্ধারণ করবেন। সুতরাং আমার মনে হয় এখানে তৃতীয় প্রজন্ম যদি সুযোগ পায় তাতেও কিন্তু খুব যে ক্ষতি হয় আমাদের জাতিগোষ্ঠীর তা কিন্তু না। এখন মেধার বিষয়টা আসেন, যে মেধা কোটায় যারা চাচ্ছে, মেধা কোটা এই পর্যন্ত 45 এবং বা 46 এবং 56 কোটা হিসেবে দেখানো হচ্ছে। এখন অন্য কোটাগুলি যেগুলি আছে সেগুলির ব্যাপারে কিন্তু তাদের কোনো আপত্তি নেই, নারী কোটা নিয়েও তাদের কোনো আপত্তি নেই। অন্য কোটাগুলো অল্প সংখ্যায়, অল্প সংখ্যায় 10%, মানে তাহলে মুক্তিযোদ্ধা কোটা এখন 30% আছে, সেখানে তারা চাচ্ছে যে এখানে কমিয়ে 5% করা হোক বা 10% করা হোক। আমার কথা হচ্ছে এখানে যদি যৌক্তিক বিবেচনায় হ্যাঁ কিছু কমানো যদি সম্ভব হয়, একেবারে বাতিল করার চেয়ে কমিয়ে দেওয়াটা হয়তো আমি মনে করি যৌক্তিক। অনেক ধন্যবাদ শারমঞ্জুরুল হক। মানে আন্দোলনকারী এভাবে বলছেন যে মুক্তিযোদ্ধারা কি আসলে এখন অনগ্রসর, মানে সংবিধানে যে অনগ্রসরদের জন্য যে বিশেষ সুবিধাটা দেওয়ার কথা বলা হচ্ছে কোটা ব্যবস্থা, এই প্রশ্নটিও বারবার তোলা হচ্ছে। আমাদের বড় বড় রাজনীতিকরা মুক্তিযোদ্ধার সন্তান আছেন। আমি আর একটা মিনিট নিতে চাই এই জায়গাটার জন্য, না হলে আমার কথাটা অসম্পূর্ণ থেকে যায়। দেখুন আমাদের 30 সেকেন্ড, ঠিক আছে, আমাদের যে মেধা কোটায় যে হচ্ছে, মুক্তিযোদ্ধারা যে সরাসরি তারা অনগ্রসর হিসাবে বা কোটা প্রথার কারণে তারা সরাসরি চাকরি পাচ্ছে তা কিন্তু না। তার চাকরিটা কখন হচ্ছে? সে প্রিলিমিনারিতে অংশগ্রহণ করছে, তার রেজাল্টে কিন্তু কোনো কোটা প্রথা প্রয়োগ হচ্ছে না। সে যখন রিটেন পরীক্ষায় পাশ করছে তখনও কিন্তু তার কোটা প্রথা প্রয়োগ হচ্ছে না। কোটা প্রথা কখন প্রয়োগ হচ্ছে? ভাইবা পাশ করার পর, ভাইবা যাওয়ার পর, ভাইবা পাশ করার পর তখন দেখা হচ্ছে যে এই কোটা প্রথায় মানে তার সে মেধা কোটায় ঢুকতে পারলো না, তখন তাকে তার কোটা প্রথায় কিন্তু তাকে দেওয়া হচ্ছে। নারীদের বেলায় কিন্তু তাই করা হচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কি, এখানে মেধা এবং অমেধা বলে যে পার্থক্যটা করা হচ্ছে সেটাও কিন্তু ঠিক হচ্ছে না। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিনাত যারা পাচ্ছে তারাও কিন্তু মেধাতেই ভাইবা পর্যন্ত যাচ্ছে। তারপর নিশ্চয়ই অনিন্দিতা ঘোষাল যেমনটি বলছিলেন যে আগের অংশে এতটাই কম্পিটিটিভ চাকরিগুলো যে বিন্দু মাত্র ছাড়ের জায়গাতেও হয়তো মানে আন্দোলনকারী বা চাকরি প্রত্যাশীদের অনেকটাই বাধে, হয়তো সেজন্যই এত আন্দোলন। তারা নিশ্চয়ই ভাইবটা আরো ভালো বোঝেন। আমি অনিন্দিতা ঘোষাল আপনার কাছ থেকেও একদমই, যেহেতু সময় নাই, আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে আসলে কি মনে হয় এই আন্দোলনের সমাধানের জায়গাটা কিভাবে দেখেন? আন্দোলনের সমাধানের জায়গা কি সেটা তো আমরা এখান থেকে অত বুঝি না বা ভাবি না বা মনে করতে পারি না। কিন্তু আমাদের এখানে যেটা নিয়ে আসলে কথা হয়, বাংলাদেশে যখনই কোনো আন্দোলন হয় সেটার যে একটা সার্বিক চেহারা দেখা যায়, বা ধরুন শাহবাগ যেমন একটা আন্দোলনের প্রায় একটা রূপ হয়ে গেছে, মানে আমরা এখান থেকে যারা দেখি তারা ব্যাপারটাকে ওইভাবে দেখি। তো সার্বিক আন্দোলনকে আসলে দুরকম ভাবে এখান থেকে দেখা হয়। এক দেখা হয় হচ্ছে গিয়ে ভাবা হয় যে তাহলে কি সরকার বিরোধী আন্দোলন হিসেবে এই আন্দোলনটা উঠে আসছে, আর 2 নম্বর ভাবা হয় যে তাহলে এই জেনারেশনের মানুষ তারা আসলে এই ধরনের জিনিসগুলোকে কিভাবে দেখছে। তো মানে পার্শ্ববর্তী দেশ থেকে যদি দেখা হয় তাহলে কিন্তু আসলে ইয়াঙ্গার জেনারেশন কিভাবে ভাবছে, তাদের মানসিকতা কি বা কিভাবে পাল্টাচ্ছে, সেই পার্সপেক্টিভ থেকে দেখা হয়। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর ঘোষাল। ডক্টর নাসের, আমি যেটা বলতে চাই যে একটা শব্দ আছে পজিটিভ ডিসক্রিমিনেশন। কোটা ব্যবস্থাটাই কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন। তার মানে আপনি যদি সংখ্যাগুরুর একটা অংশ হন তাহলে আপনার বিরুদ্ধে ডিসক্রিমিনেট করা হচ্ছে। কারণ হচ্ছে
যে আরেকটা প্রোটেক্টেড গোষ্ঠী যারা রয়েছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলছেন যে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মকেও চাকরি দেওয়া ঠিক কিনা বা কোটা ব্যবস্থা থাকা উচিত কিনা। আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম দেওয়া দরকার নেই, তবে আমার একটা প্রপোজাল আছে। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের যারা ডিরেক্ট ডিসেন্ডেন্ট তাদের একটা স্পেশাল প্রিভিলেজ থাকা উচিত। এটা কিন্তু তারা অনগ্রসর হিসেবে পাচ্ছেন না, কারণ এই রাষ্ট্রের প্রতিষ্ঠায় যারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন তাদের যারা বংশধর রয়েছে তাদের একটা স্পেশাল প্রিভিলেজ থাকা দরকার। এবং রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম সেটা হতে পারে। এটা কেন হওয়া দরকার? আপনি যুক্তরাষ্ট্রে একটা আন্দোলন হচ্ছে, আজ থেকে 300-400 বছর আগে কালোদের উপর অসংখ্য অত্যাচার করা হয়েছে এবং এই আন্দোলনকে বলা হয় রিপারেশন, যে আপনি আমার পূর্বপুরুষদের উপর অত্যাচার করা হয়েছে, সে কারণে এখন আমাকে ইনসেনটিভ দিতে হবে। এখন আমাকে ইভেন তারা মনিটারি ইনসেনটিভ চাচ্ছেন, কোনো কোনো স্টেট কিন্তু দেয়া শুরু করেছে। এবং কারণ রাষ্ট্র স্বীকার করছে যে আমার এই রাষ্ট্র ব্যবস্থা তোমার উপর, তোমার পূর্বপুরুষের উপর 5, 6, 7 পূর্বপুরুষের আগে তাদের উপর অত্যাচার করা হয়েছিল, আমরা ভুল করেছিলাম, আমরা সেই ভুলটা সংশোধন চাই। আমাদের এখানে ভুল না। আমার মনে হয় মুক্তিযোদ্ধাদের প্রতি এবং বিশেষ করে যে সমস্ত মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন তাদের যে সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্ম, তাদের প্রতি আমাদের চরম শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হিসেবে একটা কোটা থাকতে পারে, তবে সেটা ডেফিনেটলি 30% নয়, সেটা একটা যৌক্তিক সংখ্যায় আনা উচিত। যে সেটি নিশ্চয়ই আলোচনার মাধ্যমে, যেটি আসলে আন্দোলনকারীরা দাবি করছেন, মুক্তিযোদ্ধারা বা তারা কি আসলে এমনটি চেয়েছিলেন, সেই বিষয়টিও একটি আলোচনা হতে পারে। আমাদের দেশেও অনেক জীবিত মুক্তিযোদ্ধা এখনো আছেন, তাদের মতামত নিশ্চয়ই আসতে পারে। অনেক ধন্যবাদ। এটি নিয়ে কি হয়, আদালতে কি আসে, সেটি নিশ্চয়ই আমরা দেখবো এবং সেটি নিয়ে আবারও কথা বলার সুযোগ থাকবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অনেক ধন্যবাদ ডক্টর আবু নাসের, ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দূর আলাপ থেকে।